পাদদেশে পাদদেশের জঙ্গলের মাথায় হালকা ধোঁয়ার মতো কুয়াশা জমছে। লাল টুপির নৌকাটাকেও হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি না আর। ওদিকে সাঁঝ হতে আর বেশি দেরি নেই। রাতের অন্ধকার নামলে ডাকাতের নৌকার দেখা পাওয়া তো দূরের কথা, দুর্গে ফেরাই মুশকিল হবে। কিন্তু দুর্গটা কোথায়? আঁতকে উঠে উপলব্ধি করলাম পথ হারিয়ে ফেলেছি। সাগরের তীর ধরে এগিয়ে চললাম, ইচ্ছে হাঁটতেই থাকবো। এক সময় না এক সময় দুর্গের কাছাকাছি পৌঁছবই। দূর থেকে পতাকাটা দেখতে পেলে আর অসুবিধে হবে না। ফারলং খানেক পেরোতেই একটা প্রকাণ্ড সাদা মতো পাথরের কাছে এসে দাঁড়ালাম। এটাকে এর আগে কখনো দেখিনি। আসলে এর আগে কখনো এদিকে আসিনি, দেখব কি করে। এগিয়ে গিয়ে পাথরের রুক্ষ গায়ে হাত বোলালাম। সাঁঝ হয়ে এসেছে, তবে অন্ধকার নামতে কিছুটা দেরি আছে। ধূসর আলোয় পাথরের নিচের ছোট গুহাটা নজরে পড়ল। ঘাস আর লতা পাতায় ঢাকা গুহামুখের চারদিকটা। ভেতরে কি আছে? সাপখোপ? কে জানে। কোনো ধরনের হিংস্র জানোয়ারও থাকতে পারে এখানে। উবু হয়ে বসে পড়লাম, উকি দিলাম ভেতরে। কালো মতো কি জানি দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হলো। ঈশ্বরের নাম নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। গজখানেক এগিয়েই বুঝে ফেললাম কালো জিনিসটা কি। একটা তাঁবু, ছাগলের চামড়ায় তৈরি। ব্রিটেনের জিপসিরা এই ধরনের তাঁবুতেই রাত কাটায়। তাঁবুটার কাছে এসে দাঁড়ালাম, কিন্তু কোনো দরজা বা ঢোকার পথ নেই। বসে পড়ে একটা ধার ধরে টান দিলাম, উঠে গেল উপরের দিকে। ও, কাঠামোটার উপর কায়দা করে চামড়া বসিয়ে দেয়া হয়েছে শুধু, কেউ নেই। বেনগানের ছাড়া আর কারো তাঁবু নয় এটা অনুমান করে নিতে অসুবিধে হলো না। তাঁবুর ভেতরে একটা ছোট নৌকা রাখা আছে, ছাগলের চামড়াই তৈরি। ব্রিটেনের অধিবাসীরা চামড়া দিয়ে এমন নৌকা বানায়। এদেরকে ওরা বলে কোরাকল। হালকা জিনিস, সহজেই বহন করা যায়। হালকা কাঠের তৈরি একটা দাঁড়ও পড়ে আছে নৌকার পাশে। নৌকাটা দেখে নতুন এক মতলব এলো আমার মাথায়। এতে চড়ে হিস্পানিওলায় চলে গেলে হয়তো ডাকাতদের আগামী পরিকল্পনা লুকিয়ে চুরিয়ে শুনে ফেলতে পারি। আধার নামছে বাইরে। বসে পড়ে বিস্কুটগুলো খেয়ে নিলাম। পিস্তল দুটো একবার পরীক্ষা করে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখলাম। তারপর নৌকাটা নিয়ে বেরিয়ে এলাম গুহার বাইরে। যে পথে এসেছি সেই পথে হাঁটা শুরু করলাম। সাগরের ধার ধরে হাঁটছি, কাজেই হিস্পানিওলা কোথায় নোঙর করা আছে খুঁজে পেতে অসুবিধে হবার কথা নয়। অজ্ঞাত যদি নাই পারি, নৌকা ভাসিয়ে তীর ধরে বেয়ে যাব। এক সময় না এক সময় জাহাজটা দেখতে পাবই। তাছাড়া রাতের বেলা আলো জ্বলবে জাহাজে, দূর থেকেও চোখে পড়বে এই আলো। আর হিস্পানিওলাকে একবার খুঁজে পেলে দুর্গটা খুঁজে পাওয়াও সহজ হবে। হালকা হলেও কতই বা হালকা হবে একটা নৌকা, তার উপর একটা দাঁড়ও সঙ্গে আছে। বেশিক্ষণ বয়ে নেওয়া সম্ভব হলো না আমার পক্ষে। অজ্ঞাত পানিতে ভাসিয়ে তীর ধরে বেয়ে চলাই ঠিক মনে করলাম। ভাটাও শুরু হয়ে গেছে। কাদা পানি ভেঙে একটু বেশি পানিতে নিয়ে গিয়ে নৌকা ভাসালাম। নৌকায় চড়েই টের পেলাম এই জিনিস সামলানো বড় কঠিন। দাঁড় বেয়ে চলেছি, কিন্তু পথ আর ফুরাই না। কতক্ষণ চলেছি জানি না। অন্ধকারে হিস্পানিওয়ালাকে প্রায় এড়িয়েই চলে যাচ্ছিলাম। আলো জ্বালেনি জাহাজের ডাকাতেরা। অন্ধকারে আবছা কালো এক বিশাল দানবের মতো হিস্পানিওয়ালার অবয়ব হঠাৎই ফুটে উঠল চোখের সামনে। নৌকার মুখ ঘুরিয়ে নিলাম, নৌকা ঠেকালাম জাহাজের গায়ে। জাহাজের কোথায় নৌকা বাঁধতে হয় জানি। কোরাকুলটাকে বাঁধতে গিয়েই খেয়াল হলো আমার বোট নেই। কে জানে, ওদিকে বাধা আছে হয়তো, কিন্তু তা তো নিয়ম নয়। কোরাকলটাকে বেঁধে
দাঁড়টাকে ফেললাম নৌকার খোলে। দড়ি বেয়ে জাহাজে উঠতে যাব, এই সময় উত্তেজিত চিৎকার শোনা গেল ডেক থেকে। চমকে উঠলাম। গলাটা ইসরায়েলের। কার সঙ্গে তর্ক বাঁধিয়েছে সে? দ্বিতীয় লোকটার কর্কশ কথাবার্তাও শোনা যাচ্ছে। ক্রমেই ক্রমেই বাড়ছে চেঁচামেচি। একটা ব্যাপারে অবাক লাগলো, মাত্র দুজন লোকের গলায় শোনা যাচ্ছে, তৃতীয় আর কেউই নেই। বাতিও নেই জাহাজে। ব্যাপারটা কি? হঠাৎই শোনা গেল ধাতুর সঙ্গে ধাতুর ঘর্ষণের শব্দ। আতকে উঠে আতকে উঠলাম। এই শব্দ আমার চেনা। ছুরির সঙ্গে ছুরি ঘষা খেয়েছে। সেই সঙ্গে চলল তুমুল গালাগালি। জড়িত কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে দুজনেই মাতাল। আচমকা আর্তনাদ করে উঠল একজন। তীক্ষ্ণ লম্বিত আর্ত কণ্ঠ। ধপ করে একটা আওয়াজ হলো। ময়দার বস্তা কাঠের ডেকে গড়িয়ে পড়লে যেমন হয়, তারপরেই সব চুপ। খুন হয়ে গেল নাকি একজন লোক? আর দ্বিধা না করে তাড়াতাড়ি উঠে এলাম। রেলিং ধরে তীক্ষ্ণ চোখে ডেকের দিকে তাকালাম। অন্ধকারে আবছা মতো দেখা গেল চিত হয়ে ডেকের উপর পড়িয়াছে একজন লোক। আরেকজন বসে কুকুরের মতো হাঁপাচ্ছে। আর হাঁপানির শব্দ শুনতে পাচ্ছি পরিষ্কার। ইসরা ইসরায়েল হ্যান্ডস বেঁচেই আছে। পকেট থেকে পিস্তলটা বের করলাম। অবস্থা দেখেই বুঝতে পারছি জাহাজে আর কোনো লোক নেই। ডেকে পড়ে আছে একটা ডাকাতের লাশ। জীবিত বলতে ইসরায়েলের হ্যান্ডস ইসরায়েল হ্যান্ডস আর আমিই আছি এখন জাহাজে। অন্য লোকগুলো কোথায় গেল? বোট নেই। তার মানে এই দুজনকে পাহারায় রেখে দলবল নিয়ে দ্বীপে চলে গেছে সিলভার। নিঃশব্দে রেলিং টপকালাম। তারপর নিঃশব্দেই হেঁটে এসে দাঁড়ালাম ইসরায়েলের পিছনে। মৃদু কণ্ঠে বললাম, যেখানে আছো আছো বসে থাকো ইসরায়েল, নইলে খুলি উড়ে যাবে। কে? আতকে উঠে ঘাড় ফেরালো ইসরায়েল। অন্ধকারে আমাকে চিনতে একটু সময় নিল। ফিসফিস করে বলল, জিম না? হ্যাঁ, আমি জিমি। জাহাজে আর কে আছে? আর কেউ নেই। জিম, আমি আহত। প্লিজ একটা বাতি ধরাও। একটু রাম আনবে? পায়ে পায়ে হেঁটে গিয়ে কেবিনে ঢুকলাম। বাতি আর দিয়াশালাই কোথায় আছে আর জানি আমি। অন্ধকারে দুটো জিনিস খুঁজতে গিয়ে কেমন যেন অস্বাভাবিক ঠেকলো। যে জিনিসটা যেখানে থাকার কথা নেই। তবে ওয়াল ক্যাবিনেটের ড্রয়ারে দিয়াশালাই খুঁজে পেলাম। একটা কাঠি জ্বালতেই কেবিনের ভেতরটা দেখতে পেলাম। তছনছ লণ্ডভণ্ড করে রাখা হয়েছে পুরো ঘরটা। তন্ন তন্ন করে কিছু খোঁজা হয়েছে। বোধহয় ম্যাপটাই খুঁজেছে সিলভার। লণ্ঠন নিয়ে ডেকে বেরিয়ে এলাম আবার। তেমনিভাবে বসে আছে ইসরায়েল। সারা গায়ে রক্তের চিহ্ন। গাল আর কপালের চামড়া কেটে গিয়ে রক্ত ঝরছে। হাতেও রক্ত। ডান উরু থেকে নিচের দিকটা রক্তে ভিজে গেছে। জিম, বলল ইসরায়েল। ডান পাটা বোধহয় ভেঙেই গেছে। আহ, একটু রাম এনে দেবে আমাকে? ইসরায়েলের হাতখানেক দূরে পড়ে থাকা লাশটার দিকে তাকালাম। বুকে আমূল বিঁধে আছে একটা বড় ছোরা। গত কয়েকদিনে এত খুনাখুনি দেখেছি, এই লাশটা দেখে তেমন প্রতিক্রিয়া হলো না আমার। লণ্ঠনটা হাতে নিয়ে ভাড়ারের দিকে চললাম। পুরো জাহাজটাকে লণ্ডভণ্ড করে ফেলেছে ডাকাতেরা। প্রচণ্ড এক ঝড় বয়ে গেছে যেন ছিমছাম হিসপানিওয়ালার উপর দিয়ে। মদ এনে দিলাম ইসরায়েলের হাতে। এক চুমুকে গিলাসটা শেষ করে ফেলল সে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে আমার অনেক গুণগান করলো, কিন্তু তাতে মজলাম না আমি। ইসরায়েলকে উঠে দাঁড়াতে বললাম, কিন্তু পা ভেঙে যাবার দোহাই দিয়ে উঠল না সে। তার উদ্দেশ্য বুঝতে পারলাম না। সন্দেহ হচ্ছে আমার। পকেট থেকে পিস্তলটা বার করে তাক করলাম। ওই কেবিনে চলো। হ্যাঁ হ্যাঁ, ছেঁচড়েই চলো। পিস্তলটার দিকে একবার তাকালো ইসরায়েল, তারপর অনিচ্ছা সত্ত্বেও নড়ল। দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ঢুকলো কেবিনে। খুঁজে পেতে একটা তালা এনে দরজা বন্ধ করলাম। রাতটা কেবিনেই কাটাক ইসরায়েল। সকালে দেখা যাবে কি করা যায়। এই সময় আর দুর্গে ফিরতে ইচ্ছে হলো না আমার। তাছাড়া অন্ধকারে পতাকাটা দেখা যাচ্ছে না। খুঁজে পাবো না দুর্গটা। জাহাজেই রাত কাটানো স্থির করলাম। সিলভার ফিরে এলে দূর থেকেই তার নৌকা দেখতে পাবো। লুকিয়ে পড়তে পারবো তখন কোথাও। কাজেই একটা গদি এনে কেবিনের দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। সারাটা দিন ভয়ানক পরিশ্রম করেছি। আরাম পেয়ে ভেঙে পড়তে চাইছে শরীর। ঘুমে জড়িয়ে আছে দু চোখ। চোখে মুখে রোদের ছটা লাগতে ঘুম ভাঙল। ধর্মরিয়ে উঠে বসলাম।
রাতের বেলা কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। না, সিলভার ফিরে আসেনি। তাহলে এত বেলা পর্যন্ত এভাবে ঘুমাতে পারতাম না। চোখ রগড়াতে রগড়াতে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। পাহাড়টাকে দেখা যাচ্ছে, কিন্তু এ কি? এ তো স্পাইগ্লাস পাহাড় নয়। আশেপাশের বন আর তীরভূমিও কেমন যেন অচেনা। পাহাড়টা একটা অন্তরীপের ওপারে। গাছপালা তেমন নেই পাহাড়ে। 40-50 ফুট উঁচু উঁচু বড় বড় পাথরে ছাওয়া অন্তরীপ। জাহাজ থেকে তীর বড়জোর সিকি মাইল দূরে। কিন্তু এখানে কে আনলো জাহাজ? নোঙর পরীক্ষা করতেই বুঝে ফেললাম ব্যাপারটা। কোনো কারণে নোঙর তুলে ফেলা হয়েছিল হিস্পানিওয়ালার। মাতাল অবস্থায় নিশ্চয় এই কাজ করেছে ইসরায়েল। ভাটার সময় জায়গা মতোই ছিল জাহাজটা, কিন্তু জোয়ার আসতেই দক্ষিণা স্রোতের টানে ভেসে চলে এসেছে অন্তরীপের কাছে। রাতের বেলা কেবিনের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ইসরায়েল কেমন আছে জানা দরকার। পকেট থেকে চাবি বার করে দরজা খুলতে গিয়েও একটা কথা মনে পড়ায় ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। দিব্যি হেঁটে বেড়াচ্ছে ইসরায়েল। তার মানে তার পা ভাঙেনি। মিছে কথা বলেছে। হাত দিয়ে পকেটের পিস্তল স্পর্শ করে নিলাম একবার, তারপর খুলে দিলাম তালা। দরজা খুলেই দেখি মেঝেতে বেকায়দা ভঙ্গিতে বসে আছে ইসরায়েল। আমাকে দেখে ই পা ভাঙার আমাকে দেখেই পা ভাঙার অভিনয় শুরু করেছে আবার। আরও সাবধান হতে হবে, নিজেকে হুঁশিয়ার করলাম। আমাকে দেখেই ইসরায়েল জানালো খিদে পেয়েছে তার। ইসরায়েলকে বসে থাকতে বলে খাবার আনতে ভাড়ারে গেলাম। রাম আর নেই। খুঁজে পেতে একটা ব্র্যান্ডের বোতল বের করলাম, কিন্তু সামান্যই অবশিষ্ট আছে তাতে। কিছু বিস্কুট নিলাম, আর নিলাম ভিনেগারে ভেজানো ফল, কিছু কিশমিশ আর এক টুকরো পনির। ফিরে এলাম কেবিনে। তেমনি বসে আছে ইসরায়েল। ব্র্যান্ডের বোতলটা আর কিছু খাবার তুলে দিলাম ইসরায়েলের হাতে। তার কাছ থেকে নিরাপদ দূরত্বে বসলাম আমি। জাহাজটা এখন আমার দখলে। খেতে খেতে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম ইসরায়েলকে। খেয়ে উঠেই পতাকাটা বদলে ফেলবো। খাওয়া শেষ করে ক্যাবিনেট খুঁজে একটা পতাকা বের করলাম, ব্রিটেনের পতাকা। তারপরে গিয়ে জলি রোজার খুলে ফেলে তার জায়গায় দেশের পতাকা ওড়ালাম। পতাকা ওড়াতে ব্যস্ত থাকার সময় কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছে ইসরায়েল টের পাইনি। আচমকা ঘাড়ের কাছে শীতল স্পর্শ পেয়ে চমকে উঠলাম। ঘুরতে যেতেই ইসরায়েলের ভয়ঙ্কর গলা শোনা গেল, খবরদার, নড়বে না। আমার পকেটে তার হাত ঢুকে গেল। পিস্তল দুটো বের করে নিল ইসরায়েল। তারপর বলল, পতাকা যেটা খুশি ওরাও, ওসব পাগলামিতে কিচ্ছু যায় আসে না আমার। ঘাড়ের কাছে থেকে ছুরিটা সরিয়ে এক পা পিছিয়ে গেল ইসরায়েল। ঘুরে চাইলাম আমি। তেমনি ভয়ঙ্কর কণ্ঠে বলল ইসরায়েল, জাহাজ এখন আমার দখলে। যা বলছি শোনো, নোঙর তুলে দাও, পাল ওড়াও, তারপর আমি যেদিকে বলবো নিয়ে যাবে। কি আর করব, পালগুলো জায়গা মতো খাটানোই আছে। দড়িগুলো টান টান করে বেঁধে দিলেই হলো। দিলাম। চোতের টানে এমনিতেই ভাসছিল জাহাজ। বাতাস লেগে ফুলে উঠল পাল। গতি বেড়ে গেল। হাল ধরলাম আমি। সত্যি জাহাজটা চালানো তেমন কঠিন নয়। জমিদার টেনলি ঠিকই বলেছেন। কিন্তু জীবনে এই প্রথম হাল ধরলাম। ভুল হতেই লাগলো। তবু একে বেঁকে এগিয়ে চলল জাহাজ। অনুকূল বাতাস আর চোতের টানে দুপুর নাগাদ দ্বীপের পশ্চিম উপকূলে পৌঁছে গেল জাহাজ। দ্বীপের উত্তর পূব কোণ থেকে নর্থ ইনলেটের মুখ পর্যন্ত চলে এলাম সহজেই। পাশে থেকে আমাকে সাহায্য করছে ইসরায়েল। ইনলেটের মুখ থেকে মাইল দুয়েক পথ ভেতরে ঢুকতে হবে এবার। প্রবেশপথ খুবই সংকীর্ণ। সাবধানে এগোতে হবে, নইলে যে কোনো সময় চড়ায় আটকে ধ্বংস হয়ে যেতে পারে। হাল ধরল এসে ইসরায়েল। নিপুণ হাতে চালিয়ে নিয়ে চলল জাহাজ। খুব ধীরে, সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে এগিয়ে চলেছে জাহাজ। এদিক ওদিক বারবার মোড় নিয়ে এগিয়ে একটা সরু খাড়িতে এসে ঢুকলো। সামনেই জঙ্গল, আর যাবে না জাহাজ। থামাতে দেরি করে ফেলল ইসরায়েল। ঘটে গেল চরম বিপত্তি। প্রচণ্ড জোরে বালির চড়ায় ধাক্কা খেল হিস্পানিওয়ালা। একটা পাশ উঠে পড়ল বালিতে। কাত হয়ে গেল 45 ডিগ্রি। ভয়ানক জোরে নড়ে উঠল হাল। ঘুরে গিয়ে বাড়ি মারল ইসরায়েলের চোয়ালে মাথায়। রেলিং টপকে ছিটকে গিয়ে পানিতে পড়ল লোকটা। অগভীর পানির তলায় চকচকে বালিতে বেকায়দা ভঙ্গিতে
বেঁকে পড়ে রইল সে। ভাবলাম উঠে পড়বে, কিন্তু উঠল না। মাথার কাছ থেকে কালচে লাল তরল পদার্থের একটা সূক্ষ্ম ধারা রঙিন ধোঁয়ার মতো উঠতে লাগলো। বিমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে রইলাম। 8 মিনিট পরে ইসরায়েল হ্যান্সের দেহের উপর এসে স্বাচ্ছন্দ্যে নড়েচড়ে বেড়াতে লাগলো ছোট ছোট মাছ। 23 শত্রু শিবিরে। জাহাজে আমি এখন একা। ভাটা শুরু হয়েছে আগেই। পশ্চিম আকাশে ঢলেছে সূর্য। অ্যাঙ্করেজের উপর দিয়ে পশ্চিম উপকূল পেরিয়ে এসে জাহাজের উপর নকশা কাটা ছায়ার সৃষ্টি করেছে বড় বড় পাইনের ছায়া। পরন্ত বিকেলের মৃদু বাতাসে অজানা বুনো ফুলের সুবাস। পূবের পাহাড়ে বাধা পেয়ে আসা ঝিরঝিরে বাতাসে মৃদু মৃদু দুলছে জাহাজের পাল। পুরো হিস্পানিওলাকে কেমন যেন ভুতুড়ে জাহাজের মতো মনে হচ্ছে এখন আমার। আর থাকা যায় না এখানে। দুর্গে পৌঁছানোর একটা ব্যবস্থা করতে হবে। এবারে আর পথ হারাবো না, পথ চেনা হয়ে গেছে। দ্বীপের ধার ধরে ধরে এগিয়ে সহজেই পৌঁছে যেতে পারবো স্কেলিটন আইল্যান্ডের ধারে। আসার সময় বারবার দেখে নিয়েছি কোন দিক দিয়ে যেতে হবে। আর স্কেলিটন আইল্যান্ডের কাছাকাছি যেতে পারলে পৌঁছানো কঠিন হবে না। কাত হয়ে থাকা জাহাজের দড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলাম ভেজা বালিতে। কাদা পানি ভেঙে এসে উঠলাম তীরে। আর একবার জাহাজটার দিকে তাকিয়ে সোজা হাঁটা দিলাম। পুরো অ্যাঙ্কারেজে সাজের ছায়া নামছে। পূবের আকাশে সোনালি আলো ধীরে ধীরে গাঢ় লাল লাল রক্তের রঙে রূপ নিচ্ছে। 8 মাইল মতো এগোতেই হালকা হয়ে এলো জঙ্গল। ডুবে গেল সূর্য। গোধূলির ধূসর আলোতে ছায়া ঢাকা বনের বাইরে দ্বীপের তীর ধরে এগিয়ে চলেছি। একটা ছোট পাহাড় পেরোলাম, একটা ছোট নদী পেরোলাম। দুটো ছোট পাহাড়ের মাঝের উপত্যকা পেরিয়ে বেরিয়ে এলাম। চলেছি তো চলেছি, বিরাম নেই। রাত হয়েছে। কালো অন্ধকারে ঢেকে গেছে রত্নদ্বীপ। হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছি। কালো অন্ধকারে সাদাটে বালির সৈকত আবছা ধূসর দেখাচ্ছে। আকাশে রাশি রাশি তারার মেলা। কালো আকাশের চাঁদোয়ায় মণিমুক্তোর কাজ করেছে যেন কোনো নিপুণ শিল্পী। পথে এক জায়গায় একটা ঝর্ণার ধারে বসে জাহাজ থেকে সঙ্গে নিয়ে আসা বিস্কুট আর কিশমিশ বের করে খেলাম। তারপর আবার শুরু হলো চলা। মাঝরাত পেরোলো। হঠাৎই খেয়াল করলাম কালো অন্ধকার কেটে গেছে। কেমন ধূসর হয়ে উঠেছে প্রকৃতি। পূব আকাশে হলুদ আলোর আভাস। চাঁদ উঠছে, কৃষ্ণপক্ষের চাঁদ। খুশি হয়ে উঠল মনটা। এবারে পথ চলা অনেকখানি সহজ হবে। ক্রমেই আরও উপরে উঠে এলো চাঁদ। গাছপালার মাঝে মাঝে ফাঁকা জায়গায় পড়েছে এসে জ্যোৎস্না। পরিষ্কার সাদা বালির রং হয়ে উঠেছে হলদেটে। স্কেলিটন আইল্যান্ডে পৌঁছতে হলো না। একেবারে দুর্গেই পৌঁছে গেলাম। পাহাড়ের মাথায় কাঠের দুর্গটা চাঁদের আলোয় কেমন ভৌতিক দেখাচ্ছে। থমকে দাঁড়ালাম মুহূর্তের জন্যে। বাড়ি ফেরার আনন্দ অনুভব করছি। ছুটলাম। এক ছুটে এসে দাঁড়ালাম বাইরের বেড়ার প্রবেশপথের কাছে। তারপর ঢুকে পড়লাম। দুর্গের দরজার কাছে এসে দাঁড়াতেই ভেতর থেকে অদ্ভুত একটা আওয়াজ ভেসে এলো। ডানা ঝাপটানির শব্দ। ঢুকে পড়লাম ঘরের ভেতরে। অন্ধকার ঘর। আলো জ্বালেনি কেন? 2 পা এগিয়েই হোঁচট খেলাম। শুয়ে থাকা কারো গায়ে পা পড়েছে। কে? উত্তেজিত কণ্ঠে ধমকে উঠল লোকটা। আশ্চর্য তো, কে এই লোক? ঠিক এই সময়ই ধাতব কণ্ঠে ডাক শোনা গেল, পিসেস অফ 8, পিসেস অফ 8, পিসেস অফ 8। চুপ! কর্কশ কণ্ঠে ধমকে উঠে পাখিটাকে থামালো সিলভার। পরক্ষণেই জ্বলে উঠল দিয়াশালাইয়ের কাঠি। মশালের রক্তিম আলোয় আলোকিত হয়ে উঠেছে ভেতরটা। কাঠের দেয়ালে কাঁপছে ছায়া। মোট 6 জন লোক দেখতে পাচ্ছি। সিলভারের কাঁধে চড়ে বসেছে ক্যাপ্টেন ফিল্ড। তোতা পাখিটা ঠোঁট দিয়ে ঠুকরে পালকগুলো সাজিয়ে নিচ্ছে। আগের চেয়ে রুগ্ন হয়ে গেছে লং জন সিলভার। চেহারা ফ্যাকাশে। পরনে সেই তামার বোতাম লাগানো নীল কাপড়ের ঝুল কোট। আমাকে দেখে হাসলো। আরে,
জিম হকিন্স যে আকাশ থেকে নামলে মনে হয়। কিছু বললাম না। পাইপ বের করে তামাক ঠাসলো সিলভার। তারপর ডাকলো, এই ডিক, একটু আগুন দাও তো। পাইপটা ধরিয়ে নিয়ে টানতে টানতে বলল, তুমি হুট করে এসে ঢুকে পড়লে যে, জানো না নাকি কিছু? ও, তোমার জানার তো কথা নয়। তা এসো, তোমাকে বন্ধুভাবেই নেব। একটু থেমে মশালের আলোয় আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তারপর বলল, মনে হয় অনেক পথ পেরিয়ে এসেছো, অনেক ধকল গেছে। প্রথমেই বুঝেছিলাম চালাক ছেলে, কিন্তু এতটা চালাক বুঝিনি। তা চালাক হওয়া ভালো। মাথা ঝাঁকালো সিলভার। চুপ করে রইলাম। পাইপে জোরে জোরে কয়েকটা টান দিল সিলভার। দাঁতের ফাঁক থেকে পাইপটা সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ জিম, চালাক ছেলে আমার পছন্দ। ছোটবেলায় তোমারই মতো চঞ্চল ছিলাম আমি। রোমাঞ্চ ভালো লাগতো। তা এক কাজ করো না, আমার দলে চলে এসো। ট্রেজার আইল্যান্ডের ধনরত্ন আমাদের সঙ্গে ভাগাভাগি করে নাও। কে জানে, একদিন হয়তো তুমি নিজেই একটা জাহাজ কিনে নিয়ে ক্যাপ্টেন হতে পারবে। আসবে? এখনই বলতে হবে? আমাকে এখনও মোটামুটি ভালো চোখেই দেখে সিলভার, জেনে সাহস পেলাম কিছুটা। ভেবেচিন্তেই বলো। তাহলে তার আগে জানতে হবে ডাক্তার লিপসি, স্কোয়ারটেনলি, ক্যাপ্টেন স্মলের এরা কোথায়? তা তো ছাই আমিও জানি না। সিলভার সত্যি কথাই বলছে মনে হলো আমার। ও, কিন্তু তোমার দলে গিয়ে লাভ কি সিলভার? তোমাদের অবস্থা এখন শোচনীয়। লোকজন বেশিরভাগই মারা পড়েছে। ম্যাপ নেই। গুপ্তধনের আশাও গেছে। জাহাজটাও হারালে। ওহো, বলিনি ব্রায়ানকে খুন করেছে ইসরায়েল। রাতের বেলা বোধ হয় মাতাল হয়েই ওরা নোঙর তুলে ফেলেছিল। চোতের টানে ভেসে যায় জাহাজ। আমিও ছিলাম তখন ওতে। তোমাকে খুঁজতেই গিয়েছিলাম। তারপর জোর করে আমাকে জাহাজ চালিয়ে নিতে বাধ্য করে ইসরায়েল। কোথায় আছে এখন হিস্পানিওলা বলবো না। হ্যাঁ, তারপর আচমকা এক বালির চড়ায় ধাক্কা খেয়ে কাত হয়ে গেছে জাহাজ। হালের বাড়ি খেয়ে বোধহয় ঘাড় ভেঙে গিয়েই মারা গেছে ইসরায়েল। নিজের চোখে দেখেছি আমি লাশটা। এই পর্যন্ত বলে থামলাম। বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে সবকটা ডাকাত ডাকাত জোর দিয়েই বললাম, ভেড়ার দলে কেন আসবো তবে রে? কোমর থেকে ছুরি খুলে নিয়ে লাফিয়ে উঠল এক ডাকাত, মর্গান। স্পাই গ্লাস সরাইখানার সেই লোকটা। খবরদার মর্গান, চেঁচিয়ে উঠল সিলভার। বাড়াবাড়ি আমি একদম পছন্দ করি না। ফিরে এসো বলছি। দাঁড়িয়ে পড়ল মর্গান। সঙ্গে সঙ্গে বলে উঠল এক ডাকাত, কেন, ঠিকই তো করছে মর্গান। পুচকে শয়তানটা আমাদের ভেড়ার পাল বলে। হা হা, ঠিকই করছে ও। মর্গানের পক্ষে সায় দিল আরেকজন। বুড়ো কুচকে ওদের দিকে তাকালো সিলভার। চোখে আগুন চাপা ভয়ঙ্কর গলায় বলল, কি হলো? আমাকেই ধরে মারবি মনে হচ্ছে? ঠিক আছে, আয় দেখি। আয়, ছুরি নিয়ে আয়। দেখি কার ঘাড়ে কটা মাথা। আয়। কি হলো হাদার দল, আয়। সিলভারের এই ভয়ঙ্কর মূর্তি এর আগে নিশ্চয় ওই ডাকাতগুলো দেখেনি। বাতাস বেরোনো বেলুনের মতো চুপসে গেল ওরা। কি হলো, আসছিস না কেন? কর্কশ কণ্ঠে বলল সিলভার। প্যান্ট খারাপ করে ফেলেছিস নাকি? এই নিয়েই এত বাহাদুরি? শুনে রাখ, এই ছেলেটিকে পছন্দ করি আমি। কাজেই ওর উপর কারো হাত তোলা চলবে না। সব দিক থেকেই তোদের যে কারো চেয়ে ভালো সে। কোনো কথা নেই আর কারো মুখে। মশালের আলোয় কিম্ভূতে সব ছায়া নাচছে কাঠের দেয়ালে। বুকের ভেতরটা দুপদাপ করছে আমার, কিন্তু তবু ক্ষীণ একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমাকে খুন করবে না সিলভার। রূপ পাল্টে গেছে সিলভারের। দাঁতের ফাঁকে পাইপ, হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রাখা, মুখের ভাব শান্ত, কাঁধে চুপচাপ বসে থাকা তোতা পাখি ইত্যাদি সব মিলিয়ে কেমন যেন গির্জায় প্রবেশরত লোকের মতো মনে হচ্ছে তাকে এই মুহূর্তে। ফ্যাকাশে মুখ তুলে বারবার সিলভারের দিকে তাকাচ্ছে ডাকাতেরা। উসখুস করছে। অনেকক্ষণ একটানা চুপচাপ পাইপ টানলো সিলভার। তারপর দাঁতের ফাঁক থেকে পাইপটা বের করে থুতু ফেললো মাটিতে। সঙ্গীদের সবার মুখের দিকে তাকালো একবার করে। শেষে জিজ্ঞেস করলো, কিছু বলবে মনে হচ্ছে তোমরা? দেখো সিলভার, একজন বলল, কতকগুলো কতকগুলো কথা জানার আছে আমাদের। তোমাকে নেতা মেনেছি, আমাদের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। কিন্তু দয়া করে যদি বাইরে আসো। উঠে দাঁড়ালো লোকটা।
তারপর ধীর শান্ত পায়ে হেঁটে ঘরের বাইরে চলে গেল। একে একে তাকে অনুসরণ করলো অন্য ডাকাতেরা। ঘরে রয়ে গেলাম কেবল আমি আর সিলভার। লক্ষণ খারাপ। মৃদু কণ্ঠে বলল সিলভার। আমাকেও মানতে চাইছে না এখন ওরা। না, আর কোনো আশাই নেই। এদিক ওদিক মাথা দোলালো সে। মানে? জিজ্ঞেস করলাম। ধনরত্ন তো পেলামই না, গলাটাও ফাঁসির দড়ি দেখছে। তার আগে ওই বেটারাই হয়তো শেষ করে দেবে আমাকে। ওদের মতো লোক নিয়ে দল গড়লে পরিণতি এমনি হবে। আগেই বোঝা উচিত ছিল। আমিও এমন ভুল করলাম। হুট করে বলে বসলাম, এই মুহূর্তে তুমি বললে আমিও বাঁচতে পারবো না। এসো আমরা দুজনে মিলে রুখে দাঁড়াই। চমৎকার। এই তো কাজের ছেলের মতো কথা। তোমার কানাকড়ি বুদ্ধি আর সাহস ওই হারামজাদাদের ঘটে থাকলেও এমনভাবে হেরে যেতাম না। পাইপের পোড়া তামাকটুকু ফেলে দিয়ে নতুন করে তামাক ভরল সিলভার। ধরালো। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, জানি কথাটা শুনলে হাসবে তুমি, কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে থেকে জমিদার টেনলির দলে যোগ দিলাম আমি। তুমি সাক্ষী। কি আমার হয়ে বলবে তো জমিদারের কাছে? বলবো, নির্দ্বিধায় জবাব দিলাম। বেশ, সত্যি কথাটা বলা যায় এবার তোমাকে। সকালে আমার কাছে এসেছিলেন ডাক্তার লিপসি, ম্যাপটা দিয়ে গেছেন। বুদ্ধ বনে গিয়েছিলাম তখন। ঈশ্বরই জানে ব্যাপারটা কি। কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমিও। বোকার মতো চেয়ে রইলাম সিলভারের দিকে। এ সম্পর্কে আমি কিছু জানি না। ঠিকই বুঝলো সিলভার। শ্রাক করলো। নড়ে চড়ে উঠে আমার জুত আবার জুত করে বসলো কাঁধের তোতাটা। বাইরে আমি যাচ্ছি না জিম, বলল সিলভার। আসলে খুন করতে ডাকছে ওরা আমাকে। যুদ্ধের জন্যে তৈরি থাকো। 23। আবার ব্ল্যাক স্পট। দরজার কাছে এসে দাঁড়িয়েছে ডাকাতটা। মর্গানের প্রতিনিধি হয়ে এসেছে। বাইরে থেকেই ভয়ে ভয়ে চাইল সিলভারের দিকে। ডাকাতটার দিকে একবার চোখ তুলেছেই আবার ফোকরে চোখ রাখলাম। বাইরে ডাকাতেরা কি করছে দেখছি। আঙিনার এক জায়গায় আগুন ধরিয়েছে ওরা। গোল হয়ে ঘিরে বসেছে। দরজায় দাঁড়িয়ে থাকা লোকটাকে দূত পাঠিয়েছে। যে ছুরিটা নিয়ে আমাকে তেড়ে এসেছিল মর্গান, ওটা এখনও হাতে আছে ওর। বারবার বালিতে গাচ্ছে, বের করছে। উত্তেজিত চেহারা। চাঁদের আলোয় বাইরের জঙ্গলকে কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। এসো ঢুকে পড়ো। দরজায় দাঁড়ানো ডাকাতটাকে ডাকলো সিলভার। দুধকে খেয়ে ফেলি না আমি। একবার হাস্যকরভাবে অঙ্গভঙ্গি করলো লোকটা। দারুণ ভয় পাচ্ছে। সিলভারের কথায় একটু যেন ভরসা পেল। ঢুকেই পড়ল। আস্তে করে ডান হাতটা বাড়ালো। মুঠোয় আছে কিছু। কি ওটা? আমাকে বলল সিলভার। এই জিম, নাও তো দেখি। এগিয়ে গিয়ে নিলাম একটা কাগজের ছোট টুকরো। সিলভারের কাছে নিয়ে এসে দিলাম। মশালের আলোয় জিনিসটা দেখলো সিলভার। আমিও দেখলাম। এ কি? ঠিকই অনুমান করেছিলাম, বলল সিলভার। আমাকে ব্ল্যাক স্পট দিয়েছে। আরে, বাইবেলের পাতা ছিঁড়ে লিখেছে দেখছি। হায়, সাই দিয়ে বলল দুধ। হ্যাঁ, সাই দিয়ে বলল দুধ। কোনো কোন বেটা ডাকাত আবার বাইবেল সঙ্গে রাখে? দিক বেটা হাদারাম। বাইবেলটা পড়তে বলগে ওকে। মরার আগে প্রার্থনা করে নিক। উল্টো দিকেও লেখা আছে, বলল দুধ। কাগজের টুকরোর উল্টো পিঠে হাতে লেখা কথাগুলো পড়ল সিলভার। হাসি ফুটল মুখে। বাহ বাহ বাহ, আমাকে পদচ্যুত করেছে। মাথা মোটা মাথা মোটা গাধারা এছাড়া আর কী বা করবে? চমৎকার জিনিস নিয়ে এসেছো হে তুমি জর্জ। তোমার দিন ঘনিয়ে এসেছে সিলভার। ব্ল্যাক স্পট তো পেলেই, বলল জর্জ। দেখে নিয়েছে সে সিলভারের হাতে ছুরি নেই। তোমাদের ব্ল্যাক স্পটের কোনো দামই নেই আমার কাছে। গম্ভীর হয়ে গেছে সিলভার। আছে। এখন আমরাই সংখ্যাগরিষ্ঠ। তোমাকে ব্ল্যাক স্পট দেবার যথেষ্ট কারণ আছে। এই অভিযানটা তুমি ভণ্ডুল করেছ। 1 নম্বর, শত্রুদের দুর্গ থেকে পালানোর সুযোগ করে দিয়েছ। 2 নম্বর, ওদেরকে আক্রমণ করতে চাও না কেন কে জানে। এই 3 নম্বর। আর 4 নম্বর হলো এই বিচ্ছু ছেলেটার পক্ষে থেকে একেও বাঁচাতে চাইছো কেন? আর কিছু বলার আছে তোমার? তোমাকে ব্ল্যাক স্পট দিতে এই যথেষ্ট। ঠিক আছে, 4টে কারণেরই উপযুক্ত ব্যাখ্যা দিচ্ছি। অভিযান আমি
পণ্ড করেছি, তা তোমরা করেছো। আমার কথা মতো চলছো তোমরা, চলনি চলনি। চললে আজ এই অবস্থায় পড়তে না। আর শত্রুদের কেন ছেড়ে দিয়েছি জিজ্ঞেস করছো? তোমরা তো মারামারি করে কেউ মাথা ফাটিয়েছ, কেউ শরীরের উপর অত্যাচার করে রোগ বাঁধিয়েছ। ওই ডাক্তার লিপছি কি তোমাদের ওষুধ দেননি? সকালে দয়া করে তোমাদের না দেখলে এতক্ষণ দুনিয়ায় থাকতে কিনা সন্দেহ। আর ক্যাপ্টেন স্মলেট, তাকে ছাড়া দেশে ফিরবে কি করে শুনি? এখন এই বাচ্চা ছেলেটাকে নিয়ে পড়েছ, একে মেরে ফেললে কী লাভ হবে? বরং এ বেঁচে থাকলেই আমাদের লাভ। ও আমাদের পক্ষে দু চার কথা বললেও বলতে পারে, কে জানে, দয়া করে আমাদের ছেড়েও দিতে পারেন। স্কোয়ার টেনলি। কাঠের দুর্গে গম গম করছে সিলভারের ভরাট কণ্ঠস্বর। একটানা কথা বলে থেমে দম নিল খোরাদস্যু। তারপর কোমরের বেল্টের খোপ থেকে ওয়েল কলতে মোড়ানো একটা ছোট প্যাকেট বের করলো। এই প্যাকেট আমার অতি পরিচিত, নাও দেখো বলে প্যাকেট খুলে হলদেটে ম্যাপটা বের করলো সে। এগিয়ে এসে ওটার উপর হুমড়ি খেয়ে পড়ল জর্জ। একবার দেখেই চেঁচিয়ে ডাকলো সঙ্গীদের, কে কার আগে ঢুকবে? ধাক্কাধাক্কি করে ভেতরে এসে ঢুকলো ডাকাতগুলো। বিড়াল যেমন ইঁদুরের উপর হুমড়ি খেয়ে পড়ে, তেমনি ওরাও ম্যাপটার উপর ঝুঁকে পড়ল। এক একজনের হাত থেকে আরেকজন ছিনিয়ে নিচ্ছে, গালমন্দ করছে, হি হি করে হাসছে। একেবারে পাগল হয়ে উঠেছে লোকগুলো। হ্যাঁ, একেবারে আসলটা, বলল মর্গান। ওই তো জে.এফ লেখা রয়েছে, কিন্তু ধনরত্ন পেলেই বা লাভ কি? হঠাৎই যেন ম্যাপের উপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলেছে জর্জ। ওগুলো নিয়ে দেশে ফিরব কি করে? জাহাজ কই? তাই তো, মুখ তুলল মর্গান। এবার কিন্তু আর আমাকে দোষ দিতে পারবে না, বলল সিলভার। ধনরত্ন চেয়েছিলে তোমরা, সন্ধান দিয়েছি আমি। কি করে কাকে নিয়ে দেশে ফিরবে আমি কিচ্ছু জানি না। প্লিজ সিলভার। বারবিকিউ। মর্গান ছাড়া অন্য সবাই হাত জোর করতে লাগলো। তুমি আমাদের ক্যাপ্টেন, এভাবে আমাদের ঠেলে দিও না। গুড গুড, হাসলো সিলভার। এই তো লক্ষ্মী হয়ে উঠেছে ছেলেরা। তোমাদের মতো হিংসুটে নই আমি, তাই বেঁচে গেলে। তাহলে জর্জ মর্গান, এই ব্ল্যাক স্পট ছিঁড়ে ফেলতে পারি? আলবত, অবশ্যই পারো, সমস্বরে বলে উঠল সবাই, মর্গান ছাড়া। আমতা আমতা করছে সে। মাঝ মাঝে থেকে খামোখা বাইবেলের পাতা ছিঁড়লাম। ডিকের কণ্ঠে আক্ষেপ। আচ্ছা বারবিকিউ, যদি বাইবেলটায় চুমো খাই, এখন পাপ কাটবে? তার জন্য ঈশ্বরের কাছে মাপ চাইতে হবে তোমাকে। সে রাতে আমার আর সিলভারের পাহারায় রইল জর্জ মেরি। খোলাখুলি সঙ্গীদের জানিয়ে দিল জর্জ, কেউ আমার বা সিলভারের কোনো ক্ষতি করতে চাইলে নির্দ্বিধায় খুন করবে সে। কাজেই নিরাপদেই কেটে গেল বাকি রাতটুকু। সকালে আমার ঘুম ভাঙল ডাক্তার চাচার ডাকাডাকিতে। আমি ডাক্তার এসেছি হে। দুর্গবাসীরা ওঠো ওঠো, উঠে পড়ো। আজ আন্তরিকতায় ভরা আন্তরিকতায় ভরা তার কণ্ঠস্বর। উঠে গিয়ে ডাক্তার চাচাকে অভ্যর্থনা করে নিয়ে আসছে সিলভার। চোখ রগড়াতে রগড়াতে এক ছুটে বেরিয়ে এলাম। বাইরে কুয়াশা কাটেনি এখনো, ঘোলাটে আলো পুবে। কুয়াশার ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছে না। জঙ্গলের মাথায় কুয়াশা জট পাকিয়ে আছে যেন, তারই ভেতর থেকে ভেসে আসছে ভোরের পাখিদের কলরব। আরে জিম যে! উৎফুল্ল হয়ে উঠেছেন ডাক্তার চাচা আমাকে দেখে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাতে লাগলাম। তাদেরকে না জানিয়ে বেরিয়ে গিয়ে নিশ্চয় খুব দুশ্চিন্তার মাঝে রেখেছিলাম, সেজন্যে লজ্জা লাগছে এখন। ঠিক আছে, পরে কথা বলবো তোমার সঙ্গে, বললেন ডাক্তার চাচা। আগে রোগীদের সঙ্গে কথা বলে নি। দুর্গের ভেতরে ঢুকলেন ডাক্তার চাচা। এক নজর চোখ বোলালেন। বাহ, সেরে উঠেছ মনে হচ্ছে সবাই। এই তো চাই, এমন রোগী না হলে ডাক্তারি করে সুখ আছে? জর্জের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই জর্জ, মুখটা শুকনো কেন? লিভারের ওষুধ খেয়েছিলে ঠিক মতো? জি খেয়েছিলাম। তাহলে মুখ অত শুকনো কেন? সারা রাত জেগে পাহারা দিয়েছে তো, তাই, বলল ডিক। কিন্তু তোমার কিছু যেন হয়েছে, ভয় পাচ্ছ যেন। এসো তো, জিপটা দেখি। কিচ্ছু হয়নি ওর ডাক্তার সাহেব, বলল মর্গান। বাইবেলের পাতা ছিঁড়েছিল, এখন পাপের ভয়ে বেচারা আধমরা। ভুরু কোচকালেন ডাক্তার চাচা।
সংক্ষেপে ব্যাপারটা ব্যাখ্যা করলো জর্জ। ডিকের মুখের দিকে চাইলেন ডাক্তার চাচা, তারপর হো হো করে হেসে উঠলেন। একে একে হাসিটা সংক্রামিত হলো সবার মাঝেই, সিলভার ছাড়া। চিন্তিত ভাবটা কাটছে না ওর চেহারা থেকে। আমাকে একান্তে ডেকে নিয়ে গেল সিলভার। ফিসফিস করে বলল, ওদের বিশ্বাস করতে মানা করো ডাক্তার সাহেবকে। ওই বিশ্বাসঘাতকদের বিন্দুমাত্র বিশ্বাস করি না আমি। টাকার গন্ধ পেলে রক্তলোভী নেকড়ের মতো হয়ে ওঠে ওরা। সবার সঙ্গে কথা শেষ হলে আমার দিকে ফিরলেন ডাক্তার চাচা। আমাকে কিছু জিজ্ঞেস করতে যেতেই চোখের ইশারায় চুপ থাকতে বললাম। দুর্গ থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটতে লাগলাম আমরা। ডাক্তারেরা ডাকাতেরা যাতে কোনো কিছু সন্দেহ করে না বসে এভাবে। আমি দুর্গ থেকে বেরিয়ে গিয়ে গতরাতে ফিরে আসা পর্যন্ত সব কথাই বললাম তাকে। সব শেষে একটু আগে সিলভারের হুঁশিয়ারির কথাও জানালাম। চিন্তিতভাবে দুর্গের দিকে ফিরে চাইলেন ডাক্তার চাচা। আমিও চাইলাম। বাইরে বেরিয়ে এসেছে সিলভার, কাঁধের তোতাটাকে দানা খাওয়াচ্ছে। ঘুরে দ্রুত হেঁটে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেলেন ডাক্তার চাচা। আমি চললাম দুর্গের দিকে। 24 ফিল্টের সাংকেতিক নিশানা। গুপ্তধনের সন্ধানে যাব এবার আমরা জিম। আমি কাছে যেতেই বলল সিলভার, কিন্তু মোটেও ভালো লাগছে না আমার ব্যাপারটা। মোহর দেখা মাত্রই পাগল হয়ে উঠবে জানোয়ারগুলো। এদিকে যদি যেতে না চাই তাহলেও খেপে যাবে। আমাদের সারাক্ষণই হুঁশিয়ার থাকতে হবে, বুঝেছ? ঘাড় নাড়লাম। এই সময় আগুনের কাছ থেকে ডাকলো একজন, নাস্তা তৈরি। এগিয়ে গিয়ে আর সবার পাশে বসে পড়লাম। বিস্কুট আর কিছু শুকনো ফল দিয়ে নাস্তা সারা হলো। ডাক্তার চাচা চলে যাবার পর থেকেই একটা কথা সারাক্ষণ খোঁচাচ্ছে আমাকে। তখনই জিজ্ঞেস করা উচিত ছিল, ডাকাতদের হাতে দুর্গের ভার দিয়ে কোথায় চলে গেছেন ওরা? কেন থাকছেন কোথায়? আবার যে ম্যাপ সম্বল করে এত দূর আসা হয়েছে, সেটাই বা হুট করে ডাকাতদের হাতে তুলে দিলেন কেন? এসব ব্যাপারে এসব ব্যাপার একেবারেই দুর্বোধ্য ঠেকছে আমার কাছে। রওনা হলাম সবাই। আমাদের দলটা অদ্ভুত। আমি ছাড়া সবারই পরনে নাবিকের ময়লা পোশাক, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সিলভারের সঙ্গে দুটো বন্দুক, পকেটে দুটো পিস্তল, কোমরে ঝোলানো ছুরি, কাঁধে ক্যাপ্টেন ফিল্ড। সারাক্ষণই বকর বকর করছে তোতাটা, দুর্বোধ্য বুলি আওড়াচ্ছে। বড় এক বান্ডিল দড়ি বইবার ভার পড়েছে আমার উপর। দড়ির একটা প্রান্ত ধরে আমার পেছনে পেছনে কিছুক্ষণ হাঁটলো সিলভার, যেন আমি সার্কাসের এক নাচিয়ে ভাল্লুক। এই রসিকথায় হো হো করে হাসলো ডাকাতেরা। অস্ত্রশস্ত্র ছাড়াও সকলেই কিছু না কিছু জিনিস বয়ে নিচ্ছে। কারো হাতে মাটি খোঁড়ার জন্যে শাবল, কারো হাতে দুপুরের খাবার জন্যে রুটি মাংসের ঝোল, কারো হাতে মদের বোতল, কারো হাতে গোলা বারুদ। অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিসও আছে কারো কারো হাতে। সার বেঁধে গাছের ছায়ায় ছায়ায় এগিয়ে বনের বাইরে সাগর তীরে এসে দাঁড়ালাম আমরা। নৌকা দুটো খুঁটিতে বাঁধা আছে। বনের ভেতর থেকে বেরোতেই প্রচণ্ড রোদ ঝাপটা মারল চোখে মুখে। নৌকার কাছে এগিয়ে গেলাম। দুটোকেই নড়বড়ে করে ফেলেছে ডাকাতেরা। একটা নৌকার হালের কাজটায় ভাঙা, মাঝির বসার জায়গা নেই, একটু নড়লেই পানি ওঠে। এই নৌকায় করে একটানা বেশিক্ষণ চলা অসম্ভব অসম্ভব কিন্তু ওগুলোতে চড়েই অ্যাঙ্করেজ পর্যন্ত যাওয়া স্থির হলো। নৌকায় বসে ম্যাপের সাংকেতিক নিশানা নিয়ে আলোচনা করলো সিলভার। লাল ক্রস দিয়ে চিহ্ন রাখা হয়েছে, কিন্তু পরিষ্কার নয়। আর পেছনের লেখাটা সহজবোধ্য নয়। গুপ্তধনের সংকেত সহজেই বোঝা যাবে, এটা আশাও করা যায় না অবশ্য। টল ট্রি বা লম্বা গাছ, স্পাইগ্লাস শোল্ডার মানে স্পাইগ্লাসের কাঁধ ইত্যাদির মানে তেমন বোঝা না গেলেও একটা ব্যাপার পরিষ্কার, স্পাইগ্লাসের কোথাও একটা লম্বা গাছ আছে, সেটা প্রধান নিশানা। আমাদের সামনে ক্যাপ্টেন কিডের অ্যাঙ্করেজ, একে ঘিরে আছে 3.5 ফুট উঁচু এক মালভূমি। উত্তরে ঢালু হয়ে নেমে এসেছে
স্পাইগ্লাসের দক্ষিণ কাঁধ। তীরে নৌকা ভিড়িয়ে নোঙর করে নামলাম আমরা সবাই। মালভূমির চূড়ায় ঘন হয়ে জন্মেছে পাইন। বড় গাছগুলোর উচ্চতা 40 থেকে 50 ফুটের মধ্যে। চারাও আছে প্রচুর। এগুলোর ভেতর থেকেই বের করে নিতে হবে সবচেয়ে লম্বা গাছটা। ব্যাপারটা সহজ নয়। নেতৃত্ব দিচ্ছে সিলভার। স্বভাবতই সংকেত পরে নিশানা ঠিক করার ভারও তারই উপর। হাঁটতে শুরু করলাম আমরা একটা, তারপর আরেকটা নদী পেরিয়ে দ্বিতীয় নদীটার মোহনার কাছে এসে দাঁড়ালাম। স্পাইগ্লাস পাহাড়ের উপর থেকে নেমে আসা নদীটার দুই তীরে ঘন জঙ্গল। বাঁয়ে মোড় নিয়ে খাড়া মালভূমির দিকে উঠতে লাগলাম। নদীর তীরের মাটি ভেজা, আঠালো, শক্ত মাটিতে শিকড় গেড়ে লতিয়ে লতিয়ে এই মাটির উপর নেমে এসেছে নানা ধরনের কাঁটাওয়ালা এবং কাঁটা ছাড়া লতাগুল্ম। এগুলোর মধ্যে দিয়ে পথ চলতে ভারী অসুবিধে হচ্ছে, তবু একটু একটু করে এগিয়ে চললাম আমরা। ক্রমেই আরও খাড়া হয়ে উঠছে পথ, শক্ত হয়ে আসছে মাটি, তার উপর পাথর বিছানো। গাছপালা আর জঙ্গলের রূপও পাল্টাচ্ছে। সামনে মাঝে মাঝে ফাঁকা। চমৎকার এখানকার প্রকৃতি। পথের পাশে সবুজ ঘাস। মাঝে মাঝে জন্মেছে নাম না জানা বুনো ফুলের গাছ। গাছে গাছে রঙিন ফুলের সমারোহ। প্রজাপতি উঠছে। ঘাস বনের পাশে নাটমেগের ঝোপ। এদিক ওদিক বিশাল লালচে পাইন মাথা তুলে দাঁড়িয়েছে। ফুলের সুবাস, নাটমেগের তীব্র ঝাঁজ আর পাইনের মিষ্টি গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। প্রকৃতির মাধুর্যে এখানে অনেকখানি স্নান হয়ে এসেছে যেন রোদের তীব্রতা। প্রচণ্ড হাঁকডাক হই হুল্লোড় করতে করতে ছড়িয়ে ছিটিয়ে এগিয়ে চলেছি সবাই। সবার পেছনে সিলভার, আর তার আগে চলেছি আমি। ডাকাতেরা আমাদের বেশ অনেকখানি সামনে। পায়ের নিচে বাড়ছে নুড়ি পাথরের সংখ্যা। সারাক্ষণই পা পড়ছে ওগুলোতে। ঢাল বেয়ে গড়িয়ে পড়ছে পাথর। পাশে পাহাড়ি নদীর মধুর কুলকুল আওয়াজ, যেন জল তরঙ্গের শব্দ। খোঁড়া তাই আলগা নুড়ি পাথরের উপর দিয়ে চলতে স্বভাবতই কষ্ট হচ্ছে সিলভারের। আমি সাহায্য করছি তাকে মাঝে মধ্যে, নইলে পা ফসকে নিচে গড়িয়ে পড়তো সে অনেক আগেই। মালভূমির চূড়ার কাছাকাছি এসে গেছি আমরা। এই সময় মহাচিৎকার শুরু করে দিল সবচেয়ে আগের লোকটা। কি ব্যাপার? সবাই ছুটলাম তার কাছে। আমার ডান পাশ থেকে ছুটতে ছুটতে বলল মর্গান, বেটা অমন করছে কেন? গিয়ে দাঁড়ালাম লোকটার পাশে। কি ব্যাপার জিজ্ঞেস করতেই আঙুল তুলে দেখালো। চাইলাম একটা বিশাল পাইনের নিচে সবুজ লতা পাতায় জড়িয়ে পড়ে আছে একটা কঙ্কাল। হ্যাঁ, মানুষেরই। অ্যাডমিরাল বেনবোর ক্যাপ্টেন বোনসের অশুভ পদক্ষেপের পর থেকে অনেক বীভৎস মৃত্যু প্রত্যক্ষ করেছি, কিন্তু তবু কেন যেন ঠান্ডা ভয়ের একটা স্রোত শিরশির করে নেমে গেল আমার শির দ্বারা বেয়ে। সাহস দেখালো জর্জ মেরি। কঙ্কালটার কাছে গিয়ে দাঁড়ালো। পায়ে ঠেলে কঙ্কালের উপরের কিছু লতাপাতা সরালো। ন্যাকড়ার মতো ছেঁড়া পুরানো কাপড় জড়িয়ে লেগে আছে হলদেটে হাড়ের উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করলো জর্জ। তারপর মন্তব্য করলো লোকটা নাবিক ছিল। পোশাকটাও এককালে দামি ছিল। এখানে নাবিক ছাড়া অন্য কেউ আসবে আশাও করা যায় না। চিন্তিত শোনালো সিলভারের কণ্ঠ। কিন্তু কঙ্কালটার পরে থাকার ভঙ্গি একটু অস্বাভাবিক মনে হচ্ছে না? তাই তো, এতক্ষণ তো খেয়াল করিনি। একেবারে সিধে হয়ে পড়ে আছে কঙ্কাল। শুধু তাই নয়, দুটো হাতই মাথার উপর দিকে লম্বালম্বি হয়ে আছে। কিছু নির্দেশ করছে না তো? পকেট থেকে একটা কম্পাস বার করলো সিলভার। কঙ্কালটার অবস্থান আর কম্পাসের কাটার দিক নির্দেশ মিলিয়ে দেখলো ভালো করে। তারপর আস্তে আস্তে ঘাড় নাড়ল। ঠিকই আন্দাজ করেছি।
কঙ্কালটা আসলে একটা সংকেত দিচ্ছে। হাত দুটো যেদিকে দেখাচ্ছে নিশ্চয় সেদিকেই কিছু আছে। কিন্তু ফিল্টের রসিকতাটা দেখেছো? কঙ্কাল ছাড়া আর কিছু দিয়ে সংকেত বানাতে পারেনি। এ নিশ্চয় তার ছয় সঙ্গীর একজন। কিন্তু কোনজন? এগিয়ে গিয়ে কঙ্কালটার পাশে বসে পড়ল সিলভার। খুলিতে শুকিয়ে লেগে আছে চামড়া এখনো, তাতে চুলও লেগে আছে। সেই চুলগুলোই ভালো করে দেখলো সিলভার। হাত দিয়ে মেপে দেখলো কতখানি লম্বা কঙ্কাল। তারপর মুখ তুলে চাইল অ্যান্ডারাইস। আমি শিওর। ভয়ঙ্কর নিষ্ঠুর খুনি। গলা কেঁপে গেল মর্গানের। ধার হিসেবে অনেক টাকা নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু চাইতে পারতাম না। চাইলেই ছুরি দেখাতো, ভাবছে সে। ফিল্টের সঙ্গে শেষবার এখানে আসার সময় আমার ছুরিটা নিয়ে এসেছিল। কোথায় ওটা? আশেপাশে তো দেখছি না। বলল এক ডাকাত। পাখিরা নিশ্চয় ছুরি খায় না। তাহলে কোথায় ওটা? সিলভারকে আগের মতোই চিন্তিত দেখাচ্ছে। কঙ্কালের আশপাশ থেকে লতা সরিয়ে ভালো করে খুঁজে দেখল জর্জ। এদিক ওদিক মাথা দোলালো। না, কিচ্ছু নেই। একটা তামাকের বাক্স পর্যন্ত নেই। একেবারেই অস্বাভাবিক। ফিল্টের এটা কেমন ধরনের রসিকতা? রসিকতা, বলল সিলভার। বুঝতে পারছি, ছয় সঙ্গীকেই খুন করে রেখে গেছে বেটা, কিন্তু লাশের সঙ্গে এই ব্যবহার কেন? এটা তো আর নতুন কিছু নয়, বলল মর্গান। জানোই তো, ভয়ানক লোকটা নিষ্ঠুরতার পরিচয় দিত এভাবেই। আমাদের কপাল ভালো, মনে ভূত হয়ে গেছে বেটা, নইলে এই দ্বীপে গুপ্তধনের জন্যে আসা। হাতের আঙুলে চুটকি বাজিয়ে বাকি কথাটুকু বুঝিয়ে দিল সে। ফিল্ডকে দেখিনি, কিন্তু তার সম্বন্ধে ডাকাতদের কথাবার্তা শুনে নিজের অজান্তেই শিউরে উঠলাম। তার নিষ্ঠুরতার নিদর্শন তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। যাকগে, ওসব ভেবে আর লাভ নেই, বলল সিলভার। ফিল্ড মারা গেছে, আর কোনো দিন জ্বালাতে আসবে না। এখন চলো, যে কাজে এসেছি শেষ করি। কঙ্কালের নির্দেশিত দিকে এগিয়ে চললাম আমরা। আশেপাশের দৃশ্য এখনো আগের মতোই সুন্দর, কিন্তু আর হুল্লোড় করছে না ডাকাতেরা। প্রায় গায়ে গা ঠেকিয়ে পাশাপাশি মেপে মেপে পা ফেলছে মেপে মেপে পা ফেলছে ওরা। একে অন্যের থেকে আলাদা হতে ভয় পাচ্ছে। কথা বলতেও চাইছে না পারত্যপক্ষে। ফিল্ড শুনে ফেললে আক্রমণ করে বসতে পারে, এই ভয়ে যেন চেপে এই ভয়ে যেন চেপে ধরেছে সবাইকে। 25। কে কে কথা বলে? মালভূমির পশ্চিমাংশে সামান্য হেলে থাকা জায়গায় এসে বিশ্রাম নিতে বসলাম আমরা। এখানে উঁচুতে বসে নিচের অনেক কিছুই চোখে পড়ছে। সামনে ঢালে জন্মে থাকা গাছপালার মাথা ছাড়িয়ে নিচে দেখা যাচ্ছে অন্তরীপ। ঢেউয়ের সাদা ফেনা জমেছে। পেছনে অ্যাঙ্করেজ পেরিয়ে স্কেলিটন আইল্যান্ড ছাড়িয়ে সাগরের ছোট ছোট ঢেউ করা রোদ প্রতিফলিত করে চোখ ধাঁধাচ্ছে আমাদের। একপাশে স্পাইগ্লাস পাহাড়, চূড়ার কাছে কচিত কদাচিত এক আটটা পাইন দাঁড়িয়ে। কালো কুৎসিত পাথুরে উপচূড়াগুলোর পাশে নেহাতি বেমানান। তীব্র রোদের হাত থেকে গা বাঁচাতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে পাখিরা। ডাকাডাকি বন্ধ। শুধু দূরে নিচ থেকে ভেসে আসছে ঢেউয়ের ঢেউয়ের অবিচান্ত গর্জন। প্রকৃতির এই বিশালতায় নিজেকে একেবারে ক্ষুদ্র মনে হচ্ছে। কম্পাসে চোখ রেখে এক মনে কী হিসাব করছে সিলভার। তারপর মুখ তুলে বলল, ম্যাপ অনুসারে স্পাইগ্লাস পাহাড়ের কাঁধ নিশ্চয় ওই জায়গাটা। পাহাড়ে একটা দিকে আঙুল তুলে দেখালো সে। ঘুরে খাবারের ঝোলাটার দিকে তাকালো। পেট জ্বলছে। গুপ্তধন পরে খোঁজা যাবে। এসো, আগে পেট ঠান্ডা করি। খিদে নেই, বলল মর্গান। কেন? কঙ্কালটা দেখে মন খারাপ হয়ে গেছে? ও, নীলমুখ শয়তানটার কথা ভাবলেই গায়ে কাটা দেয় এখনো। হ্যাঁ, ফিল্টের কথাই বলছি। অতিরিক্ত রাম গেলার ফল, বলল জর্জ। মুখ তো নীল হবেই।
বেটা সত্যি মরেছে তো? সন্দেহ ডিকের গলায়। বিলি তো বলেছে মরেছে। লাশের চোখের উপরে নাকি দুটো তামার পয়সাও রেখে দিয়েছিল বিলি। ওই বেটাও ফিল্টের চেয়ে কম যেত না। শেষ পর্যন্ত ও মদ খেয়েই মরল। আচমকা বাধা পেয়ে থেমে গেল মর্গান। আমাদের সামনের জঙ্গল থেকে ভেসে আসছে হালকা গলায় কাঁপা কাঁপা গানের সুর। সেই সুর সিন্দুকটা মরা মানুষের। মুখ থেকে রক্ত সরে গেছে ডাকাতদের। আতঙ্কে বড় বড় হয়ে উঠেছে চোখ। ফিল্ড ফিসফিস করে বলল মর্গান। কোটর ছেড়ে যে কোনো সময় ঠিকরে বেরিয়ে আসবে যেন তার চোখ দুটো। হলপ করে বলতে পারি এ ফিল্ড ছাড়া কেউ না। যেমন শুরু হয়েছিল তেমনি আচমকা মাঝপথেই থেমে গেল গান। গায়কের মুখ চেপে ধরেছে যেন কেউ। পাহাড়ের ঢালে পাইনের সবুজ মাথায় করা রোদ, প্রকৃতির মহান বিশালতা, পেছনে মাটিতে আর ঝোপের উপরে পাইনের ছায়ার আলপনা, স্তব্ধ দুপুর। এই সময় এই আচমকা গান শুরু হয়ে বন্ধ হয়ে যাওয়া কেমন যেন ভৌতিক অনুভূতির ছোঁয়া লাগালো সবার মনে। এমনিতেই অদ্ভুত প্রভাব ফেলেছে ফিল্টের চিন্তা আর ওই কঙ্কাল। এখন এই গান একেবারে বিমুগ্ধ জড়ো করে দিল যেন ঝড় করে দিল যেন সবাইকে। স্তব্ধ হয়ে গেছে বেশি কথা বলা তোতাটাও। রক্তশূন্য পাংশুটে ঠোঁটে কথা জড়িয়ে যাচ্ছে। এমনকি সিলভারেরও এত ভয় পেলে চলবে না। প্রেতাত্মা গান গাইতে পারে না। এ নিশ্চয় কোনো জ্যান্ত মানুষ ফিল্টের স্বর নকল করছে। আবার শোনা গেল গান। না না, গান নয়, কান্না সুরে চেঁচিয়ে কথা বলছে কেউ। ডার্বি ম্র্যাগ, ডার্বি ম্র্যাগ। হঠাৎই যেন গালা গালাগাল দিয়ে উঠল কণ্ঠস্বরটা। রাম নিয়ে আয় ডার্বি। এর বেশি আর সইতে পারল না একজন ডাকাতের চাউ। কেঁদে ফেলল সে। আর না, আর না, বারবিকিউ আর এগোবো না, চলো ফিরে যাই। ঠিক এভাবেই এইসব কথাই বলতো ফিল্ড। ফিসফিস করে বলল মর্গান। বাইবেল বের করে মন দিয়ে পড়তে শুরু করেছে ডিক। কাঁপছে থরথর করে। পাহাড়ের কন্দরে কন্দরে প্রতিধ্বনিত হতে থাকা আজব কণ্ঠস্বর গভীর মনোযোগে শুনছে সিলভার। তারপর হঠাৎ হেসে উঠল হো হো করে। বেটা জমিয়েছে ভালো। এই এই মর্গান, ও ফিল্ড নয়, কিন্তু অনেকটা ফিল্ডের মতোই বলছে। বলতো মানুষের গলা আর বলার ভঙ্গি নকলে ওস্তাদ আমাদের মাঝে কে ছিল বলো তো? মানুষের গলা আর বলার ভঙ্গি নকলের ওস্তাদ আমাদের মাঝে কে ছিল? একটু ভাবলো মর্গান। মুখ তুলে সিলভারের দিকে চাইলো। বেন গান নয় তো? হ্যাঁ, বেন গানই। মাথা ঝাঁকিয়ে সায় দিল সিলভার। ওই হ্যাঁ, ওই হারামজাদাই আমাদের ভয় দেখাচ্ছে শুয়োরটা। চলো। কর্কশ চাপা কণ্ঠে খেকিয়ে উঠল জর্জ মেরি। চলো যাই। বেটাকে পাদানি দেয়া দরকার আচ্ছা করে। সবারই মুখে রক্ত ফিরে এসেছে আবার। দিক ছাড়া এখনো বাইবেলের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। মাঝে মধ্যে মুখ তুলে তাকাচ্ছে নিচে পাহাড়ের পাদদেশের দিকে। কপাল ভালো তোমার। ও বেনগান। টিটকিরি মারল সিলভার। নইলে ফিল্টের ভূত হলে তোমার ঘাড়ি আগে ভাঙত। শুনেছি পাতা ছেঁড়া বাইবেলকে ভয় পায় না ভূতেরা। হাসলো আবার সে। কিন্তু তবু হাসতে পারছে না ডিক। ক্রাশটা নিয়ে উঠে দাঁড়ালো সিলভার। আমাদের দিকে আমাদের নিয়ে রওনা দিল আবার। খাড়াই বেয়ে ওঠার চেয়ে নামা সহজ, কাজেই চলার গতি দ্রুত হয়েছে আমাদের। ছোট বড় পাইনের জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। ম্যাপ দেখে দেখে একটা জায়গায় এসে দাঁড়ালো সিলভার। আকাঙ্ক্ষিত লম্বা পাইন গাছ খুঁজছে। বেশি খুঁজতে হলো না। ঝোপের মাথা ছাড়িয়ে আকাশ ফুঁড়ে উঠে গেছে যেন দানবীয় পাইন। 200 ফুটের কম হবে না লম্বায়। গাছে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে গাছটার কাছে এসে দাঁড়ালো সিলভার। নিচের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে কি যেন দেখছে। গুপ্তধন পেয়ে গেল নাকি? ছুটে গেলাম।
ডাকাতেরাও ছুটে এসে দাঁড়ালো গাছের গোড়ায়। কিন্তু এ কি, পাগলের মতো মাটিতে ক্রস ঠুকছে সিলভার, জোরে জোরে মাথা নাড়ছে এদিক ওদিক। গাছের গোড়ায় মাটিতে বিশাল এক গর্ত, গর্তের ভেতর পড়ে আছে মরচে ধরা একটা কোদাল। প্যাকিং বাক্সের ভাঙা কাঠ ইতস্তত ছড়ানো। একটা কাঠের টুকরোর গায়ে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে নাম লেখা রয়েছে, ওয়ালরাস। ফিল্ডের জাহাজের নাম। চাপা ক্রুব্ধ গলা মর্গানের। কিন্তু গুপ্তধন নিয়ে গেছে কেউ। টপাটপ গর্তের ভেতরে লাফিয়ে নামতে শুরু করলো ডাকাতেরা। বিপদটা পুরোপুরি উপলব্ধি করতে পারল সিলভার। আস্তে করে সরে এলো কয়েক পা। পকেট থেকে পিস্তল বের করে আমার দিকে বাড়িয়ে ধরল। নাও, রাখো এটা, ব্যবহারের সময় এসেছে। পাগলের মতো গর্তের তলায় ধনরত্নের সন্ধানে ব্যস্ত ডাকাতেরা, কিন্তু কিচ্ছু নেই। সোজা হয়ে দাঁড়ালো মর্গান, তীব্র দৃষ্টিতে চাইল সিলভারের দিকে। দু চোখে আগুন। ভয়ঙ্কর গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই তোমার মোহর? বারবিকিউ আর না, এবার তোমাকে খুন করব আমি, তাই না? হাসছে সিলভার। কিন্তু খোঁজা তো শেষ হয়নি। আরও ভালো করে দেখো দোস্ত, আলু টালু কিছু পেয়েও যেতে পারো। আর কিছু না হোক, পুড়িয়ে খেতে তো পারবে। লাফ দিয়ে পিস্তল বেরিয়ে এলো মর্গানের হাতে। খবরদার শুয়োরের বাচ্চা, তোর জন্যেই আজ এই অবস্থা আমাদের। মোহর খোঁজা রেখে সোজা হয়ে দাঁড়িয়েছে ডাকাতেরা। জর্জের হাতেও পিস্তল বেরিয়ে এসেছে। আমি বা সিলভার কেউই পিস্তল বের করতে পারেনি, পকেটেই রয়ে গেছে। প্যাচে ভর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সিলভার। চোখের পাপড়ি পর্যন্ত কাঁপছে না তার। স্থির চেয়ে আছে মর্গানের পিস্তলের দিকে। ধীরে ধীরে বলল, তোমাদের ভুলের জন্যে আজ এই অবস্থায় পড়েছ। মোহর তো পেলেই না, প্রাণ নিয়ে দেশে ফিরতে পারো কিনা কে জানে। সঙ্গীদের উদ্দেশ্যে বলল জর্জ, বন্ধুরা, এই ল্যাংড়া হারামজাদা ঠকিয়েছে আমাদের। ওকে শেষ করে দেয়া উচিত এখনই। আর ওই বিচ্ছুটার চোখ উপড়ে না নিলে শান্তি পাব না। ওটাই আসলে যত নষ্টের মূল। ঠিক এই সময় গর্জে উঠল বন্দুক। আমাদের এক পাশের ঝোপের ভেতর থেকে গুলি করছে কারা যেন। উল্টে গর্তের ভেতরে পুড়ে গেল জর্জ। তার পাশে দাঁড়ানো ডাকাতটাও দুই হাত শূন্যে তুলে চিত হয়ে পড়ল কাটা কলা গাছের মতো। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল সিলভারের কাঁধের তোতাটা। চৌকিতে যা বোঝার বুঝে নিল মর্গান। পাক্ষে ঘুরেই ছুটে অদৃশ্য হয়ে গেল পাশের ঝোপটার ভেতরে। তার সঙ্গে সঙ্গেই ঝোপে ঢুকে গেল অন্য দুই ডাকাত। ঝোপঝাড় ভেঙে তাদের দুটো ছুটন্ত পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, পালাচ্ছে। গর্তের ভেতর নিথর পড়ে আছে একটা ডাকাত। আহত জর্জ মেরি হাত পা ছুটছে। পিস্তলের এক গুলিতে তাকেও সঙ্গীর মতোই নিথর করে দিল সিলভার। ওদিকে নাটমেগ ঝোপের ভেতর থেকে ছুটে বেরিয়ে এসেছেন ডাক্তার চাচা। হাতের বন্দুকের নল থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনো। তার পেছনেই বেরিয়ে এলো বেনগান আর গ্রে। পালিয়ে যাওয়া তিন ডাকাতের গমন পথের দিকে নির্দেশ করে বললেন ডাক্তার চাচা, ওদের পালাতে দেয়া যাবে না। নৌকা দুটো দখল করে নিলে সর্বনাশ হবে। নৌকা ছাড়া আমরা অচল বলেই ছুটলেন। গ্রে আর বেন গান ছুটেছে ডাক্তার চাচার পিছু পিছু। আমিও ছুটলাম। প্যাচে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে আমাদের সঙ্গে থাকার প্রাণপণ চেষ্টা করছে সিলভার। তার কাঁধের তোতাটা সমানে চেঁচাচ্ছে। ছুটতে ছুটতে নৌকা দুটোর কাছে এসে দাঁড়ালাম আমরা। কিন্তু তিন ডাকাতের দেখা নেই। অন্য কোনো দিকে পালিয়েছে ওরা, কিংবা গা ঢাকা দিয়েছে আশেপাশেই। অনেক খোঁজাখুঁজি করেও তিন ডাকাতের দেখা পাওয়া গেল না। বোঝা গেল অন্যদিকে সরে পড়েছে ওরা। বন্দুকের কুদো দিয়ে গুঁতো মেরে মেরে আধভাঙা নৌকাটার তলাটা একেবারেই খসিয়ে দিলেন ডাক্তার চাচা। আমাদের 5 জনের জন্যে মোটামুটি অক্ষত বাকি একটা নৌকায় যথেষ্ট। নৌকায় চেপে বসলাম আমরা।
চলতে চলতে ডাক্তার চাচা জানালেন, এখন আমরা বেনগানের গুহায় চলেছি। ওখানেই মাটির তলায় ফিল্টের সমস্ত ধনরত্ন লুকিয়ে রেখেছে বেনগান। পাইনের গোড়া থেকে ওগুলো ওই তুলে নিয়ে গেছে। আমরা ট্রেজার আইল্যান্ডে আসার অনেক আগেই দুর্গ থেকে বেরিয়ে এসে এই কয়দিন তারা বেনগানের গুহাতেই থেকেছেন। ডাকাতদের নজর অন্যদিকে ফিরিয়ে রাখার জন্যে, বিশেষ করে খামোখা খুন খারাপি বন্ধ করার জন্যে গুপ্তধনের নকশা সিলভারের হাতে তুলে দিয়ে এসেছেন ডাক্তার চাচা। তাছাড়া তখন আর নকশাটার কোনো মূল্য ছিল না, কারণ ধনরত্ন তো সব আগেই সরিয়ে ফেলা হয়েছে। আমি সঙ্গে না থাকলে ডাকাতদের গুলি করারও কোনো প্রয়োজন পড়তো না। ডাকাতদের ভয় পাইয়ে দেবার জন্যে বেনগানের ফিল্টের অনুকরণে ডাকাডাকির কৌশলটা সত্যি অভিনব, স্বীকার করলেন ডাক্তার চাচা। গুহার ভেতরে বন্দুক নিয়ে তৈরি হয়ে বসে আছেন জমিদার টেনলি, ক্যাপ্টেন স্মলেট আর জয়েস। কোনো উপায়ে ডাকাতেরা গুহা আর ধনরত্নের খোঁজ জেনে গিয়ে যদি গুহায় হানা দেয় তো বাধা দেবেন। আমাদের দেখে বেরিয়ে এলেন তারা। এরপরে কি হলো সংক্ষেপে শেষ করছি। মাটি খুঁড়ে সমস্ত ধনরত্ন আবার বের করা হলো। অসংখ্য সোনার বাট, তার দাম অনুমান করা আমার সাধ্যের বাইরে। তাছাড়া আছে ছোট ছোট কয়েক বস্তা মোহর। পৃথিবীর প্রায় সমস্ত দেশের মোহরই আছে, ইংল্যান্ড, ফরাসি, স্পেন, পর্তুগাল ইত্যাদি সব দেশের। আছে জর্জ, লুই, ডাবলুন ইত্যাদি সব জাতের মোহর। বিচিত্র আকারের, বিচিত্র ওজনের সব মোহর। রাজাদের ছবি খোদাই করা মোহরে, কোনোটা গোল, কোনোটা চারকোনা, কোনোটাতে আবার ফুটো করা। ভেতরে চেন ঢুকিয়ে গলায় ঝোলানোর জন্যে। মোহর সোনার বাট নিয়ে গিয়ে হিস্পানিওলায় তুললাম আমরা। জোয়ার আশায় চড়া থেকে নেমে গিয়েছে জাহাজটা। ভাটার সময় আবার আটকেছে। এমনি করে গেছে গত কয়েকটা দিন। প্রায় বন্ধ খাড়ির সংকীর্ণ মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে যেতে পারেনি। কাজেই এ যাত্রা রক্ষা পেয়ে গিয়েছি আমরা। পাহাড়ি ঝর্ণা থেকে প্রচুর মিঠে পানি বোঝাই করে নিয়েছি জাহাজের পিপেগুলোতে। খাবার হিসেবে নিয়েছি শিকার করা বুনো ছাগলের ধোয়ায় শুকানো মাংস, আর নিয়েছি প্রচুর বুনো ফলমূল। মর্গান আর তার দলবল আমাদের আক্রমণ করতে আসেনি আর সাহসী করেনি, আর করবেই বা কী করে? ওদের গুলি বারুদ নেহাতি সামান্য। এত অল্প রসদ নিয়ে আমাদের আক্রমণ করার দুঃসাহস দেখায়নি আর। ওদেরকে দ্বীপেই নির্বাসন দিয়ে এসেছি আমরা। ডাক্তার চাচা অবশ্য অনেক দয়া দেখিয়েছেন। আসার সময় দুর্গে কয়েক বস্তা ময়দা, প্রয়োজনীয় কাপড় চোপড়, ওষুধ, কিছু গুলি বারুদ ইত্যাদি রেখে এসেছেন 3 ডাকাতের জন্যে। এই দিয়ে যে কয়দিন বাঁচতে পারে তারা বাঁচুক। সিলভারকে কিন্তু সঙ্গে নিয়ে এসেছি আমরা। দেশে ফিরে ধনরত্ন সব ভাগাভাগি করা হয়েছে আমাদের মাঝে। আমাদের বলতে আমি, ডাক্তার চাচা, জমিদার টেনলি, এই 3 জন। ক্যাপ্টেনকে অভিযানের কয়েক মাসের পুরো বেতন প্রচুর বোনাস সহ বুঝিয়ে দিয়েছেন জমিদার। বেনগানকে 1000 পাউন্ড দেয়া হয়েছে, কিন্তু 3 সপ্তাহের মধ্যেই মদ খেয়ে আর জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়েছে সে। তারপর পথের ভিক্ষে করেই কাটিয়েছে জীবনের বাকি দিনগুলো। আব্রাহাম গ্রেকেও কিছু টাকা দেয়া হয়েছে। সত্যিই ভালো হয়ে গিয়েছে সে। মোটামুটি পড়ালেখা শিখেছে, ব্যবসাও করেছে কিছুদিন। তারপরে একটা চমৎকার জাহাজের আংশিক মালিকানা কিনে নিয়েছে। ওই জাহাজেই মেটের কাজ করে এখন। বিয়ে করেছে, সন্তানের পিতা হয়েছে, সুখেই আছে সে। যেহেতু আমার প্রাণ রক্ষা করেছে লং জন সিলভার, দেশে ফিরে তাকে পুলিশের হাতে তুলে দিলেন না ডাক্তার চাচা, বরং কিছু টাকা দিয়ে সাহায্য করলেন, পালিয়ে যাবার সুযোগ করে দিলেন। তবে এই বলে হুঁশিয়ারও করে দিলেন, যদি আমাদের এলাকায় তাকে আবার কখনো দেখা যায় তাহলে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হবে।
সেই যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সিলভার, আর কোনো খোঁজ পায়নি তার। আজও ভয়ঙ্কর ঝড়ের রাতে যখন ক্রুব্ধ হয়ে ওঠে সাগর, ফুঁসে ওঠে তীরে এসে আছড়ে পড়ে উত্তাল ঢেউ। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি আমি। খোঁড়া এক জলদস্যু গ্রাস বগলে নিয়ে তাড়া করে আমাকে। সেই ডাকাতের চেহারার সঙ্গে সিলভারের কোনো মিল নেই, কিন্তু আশ্চর্য, খোঁড়া দানবের কাঁধে সিলভারের ক্যাপ্টেন ফিল্টের মতোই একটা তোতা পাখি বসা থাকে। কুৎসিত কর্কশ গলায় একটানা চেঁচাতে থাকে ওটা, পিপেস অফ এইট, পিপেস অফ এইট, পিপেস অফ এইট। সমাপ্ত।